আচ্ছা, আমরা যে ফোনটা ব্যবহার করি বা সকালে যে কফিটা খাই তার প্রায় সবকিছুই কিন্তু সমুদ্রপথে জাহাজে করে আসে। কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে এত লম্বা একটা জার্নি, এই যাত্রাপথে যদি কিছু হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে এর দায়টা কে নেবে? এই জটিল প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে হেগ ভিসবি রুলসের মধ্যে। এটা এমন একটা আইন যা পুরো বিশ্ব বাণিজ্যকে নিয়ন্ত্রণ করে। চলুন আজ এর রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক। আর দেখুন, এমন ঘটনা কিন্তু অহরহই ঘটছে। আর ঠিক তখনই প্রশ্নটা সামনে আসে, এই যে এত বড় ক্ষতি হলো, এর দায়ভারটা আসলে কার? যিনি পণ্যটা পাঠিয়েছেন তার, নাকি জাহাজ কোম্পানির? দেখতে সহজ মনে হলেও এই একটা প্রশ্নের মধ্যে কিন্তু লুকিয়ে আছে বিলিয়ন ডলারের আন্তর্জাতিক বাণিজ্য আর তার অনেক জটিল আইনকানুন। আগেকার দিনে পরিস্থিতিটা ছিল কিন্তু একদম অন্যরকম। মানে ক্যারিয়ার বা জাহাজ কোম্পানিগুলো কি করত? তারা চুক্তির ফাইন প্রিন্টে ওই ছোট ছোট অক্ষরে এমন সব শর্ত জুড়ে দিত যে পণ্যের যাই হোক না কেন তাদের কিছু করার থাকত না, পুরো দায় ঝেড়ে ফেলত। কিন্তু হেগ ভিসমি রুলস এসে এই খেলার নিয়মটাই পুরো পাল্টে দিয়েছে। এটা একটা ন্যূনতম দায়বদ্ধতার কাঠামো তৈরি করে দিয়েছে, যা সবাইকে মানতে হয়। আচ্ছা, এই পুরো ব্যাপারটা সহজে বুঝতে চলুন আমরা কয়েকটা ধাপে এগোই। প্রথমে দেখব এই আইন আসার আগে শিপিং চুক্তির অবস্থাটা কেমন ছিল। এরপর জানব এই নিয়মগুলো ঠিক কখন আর কিভাবে কাজে লাগে। তারপর দেখব একটা জাহাজ কোম্পানির মূল দায়িত্ব কি আর তারা আইনি সুরক্ষাটাই বা কখন পায়। আর একদম শেষে আমরা দেখব ক্ষতির চূড়ান্ত হিসাবটা কিভাবে হয়। তো চলুন শুরু করা যাক। একটু পুরনো দিনে ফিরে যাই, ধরুন ১৯ শতকে। তখন সমুদ্রপথে পণ্য পাঠানোটা ছিল বলতে গেলে একটা অসম লড়াই। জাহাজ কোম্পানিগুলোর হাতে ছিল সব ক্ষমতা। তারা চুক্তির নানান মারপ্যাচে নিজেদেরকে সব রকম দায় থেকে মুক্ত রাখত। সোজা কথায়, পণ্য হারালে হারাক, নষ্ট হলে হোক, তাদের কিচ্ছু আসত যেত না। আর ঠিক এই ক্ষমতার ভারসাম্যহীনতাটা দূর করার জন্যই হেগভিসবি রুলসের জন্ম। এর মূল উদ্দেশ্যটাই ছিল একটাই, কার্গো মালিকদের সুরক্ষা দেওয়া। কিভাবে? ক্যারিয়ার বা জাহাজ কোম্পানিগুলোর ওপর একটা বাধ্যতামূলক দায়িত্বের কাঠামো চাপিয়ে দিয়ে, এমন একটা দায়িত্ব যা তারা কোনোভাবেই আর এড়িয়ে যেতে পারবে না। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই যে আন্তর্জাতিক নিয়মগুলো, এগুলো কি যে কোনো সমুদ্রযাত্রার ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত মানতে হয়? উত্তরটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হেগ ভিসবি রুলসের আর্টিকেল 10 বলছে মূলত 3টা কন্ডিশনে এই আইনটা কার্যকর হবে। 1 নম্বর, যদি বিল অফ লেডিং মানে পণ্যের যে চালান বা রসিদ, সেটা কোনো চুক্তিবদ্ধ দেশ থেকে ইস্যু করা হয়। 2 নম্বর, যদি জাহাজটা কোনো চুক্তিবদ্ধ দেশের বন্দর থেকে যাত্রা শুরু করে। আর 3 নম্বর, যদি কন্ট্রাক্ট বা চুক্তিতেই পরিষ্কার করে লেখা থাকে যে এই নিয়মগুলো মানা হবে। এখানেই কিন্তু একটা মজার ব্যাপার আছে। ধরুন, বিল অফ ল্যাডিং ইস্যু করার কথা ছিল, কিন্তু কোনো কারণে শেষ পর্যন্ত সেটা ইস্যু করা হলই না। তাহলেও কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হতে পারে। অবাক হচ্ছেন? বিখ্যাত পাইরিন মামলার রায় কিন্তু ঠিক এটাই বলে। আসল কথা হলো, চুক্তি করার সময় দুই পক্ষের ইন্টেনশন বা উদ্দেশ্যটা কী ছিল। তাহলে এই নিয়ম অনুযায়ী একটা জাহাজ কোম্পানির আসলে ঠিক কি করতে হবে? আর্টিকেল 3তে তাদের জন্য একটা চেকলিস্টই দেওয়া আছে বলা চলে। আর এটা এমন একটা চেকলিস্ট যা তারা চাইলেও উপেক্ষা করতে পারবে না। দেখুন, ক্যারিয়ারের কাঁধে মূলত 3টা বড় দায়িত্ব। প্রথম আর সবচেয়ে জরুরি হল জাহাজটাকে সমুদ্রযাত্রার জন্য একদম ফিট আর নিরাপদ রাখা। 2 নম্বর, পণ্য জাহাজে তোলা থেকে শুরু করে নামানো পর্যন্ত সেটা ঠিকঠাক যত্ন নেয়া। আর সব শেষে যিনি পণ্য পাঠাচ্ছেন তার অনুরোধে পণ্যের সব বিবরণ দিয়ে একটা বিল অফ লেডিং ইস্যু করে দেওয়া। এখানে ডিউ ডিলিজেন্স বা যথাযথ সতর্কতা শব্দটার মানে কিন্তু অনেক গভীর। এটা একটা নন ডেলিগেটেবল দায়িত্ব। মানে কি? মানে হলো কেরিয়ার তার কাজটা অন্য কাউকে দিয়ে করালেও দায়টা এড়াতে পারবে না। ধরুন, জাহাজ কোম্পানিটা অন্য একটা কন্ট্রাক্টরকে দিয়ে জাহাজ সারাই করানো, আর সেই কন্ট্রাক্টরের ভুলে কোনো দুর্ঘটনা ঘটল, তার দায়ও কিন্তু জাহাজ কোম্পানিকেই নিতে হবে। বিখ্যাত ম্যানকাস্টার ক্যাসেল মামলাটা ঠিক এই ব্যাপারটারই একটা দারুণ উদাহরণ। অবশ্য সবকিছুরই তো দুটো দিক থাকে, তাই না? এই নিয়মগুলো যেমন ক্যারিয়ারের ওপর অনেক দায়িত্ব চাপিয়েছে, তেমনি কিছু ক্ষেত্রে তাদের সুরক্ষার ব্যবস্থাও রেখেছে। চলুন এবার ক্যারিয়ারের সেই আইনি রক্ষা কবচগুলো একটু দেখে নেওয়া যাক। তো আর্টিকেল 4 রুল 2তে
ক্যারিয়ারদের জন্য এমন 17টা বিশেষ পরিস্থিতির একটা লিস্ট দেওয়া আছে যেখানে তারা দায় থেকে মুক্তি পেতে পারে। এগুলোকে অনেকটা তাদের গেট আউট অফ জেল ফ্রি কার্ডও বলা যেতে পারে, মানে এসব ক্ষেত্রে পণ্যের ক্ষতিও হলেও তারা দায়ী থাকবে না। এই লিস্টে অনেক কিছুই আছে, তবে কয়েকটা বেশ ইন্টারেস্টিং। যেমন ধরুন, জাহাজের ক্যাপ্টেন বা ক্রুদের ন্যাভিগেশনের ভুলে যদি কোনো ক্ষতি হয়, অথবা ক্যারিয়ারের নিজের দোষ ছাড়া যদি আগুন লাগে, কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়। আবার ধরুন, যিনি পণ্য পাঠিয়েছেন তিনি যদি ঠিকঠাক প্যাকিং না করেন। তবে এর মধ্যে সবচেয়ে বিতর্কিত সম্ভবত ন্যাভিগেশনের ভুলের জন্য দায়মুক্তি পাওয়ার বিষয়টা। কারণটা সহজ, অনেকেই মনে করেন যে এই সুযোগটা নিয়ে ক্যারিয়াররা খুব সহজে নিজেদের দায়ে এড়িয়ে যেতে পারে। আচ্ছা, অনেক তো দায়িত্ব আর সুরক্ষার কথা হলো, এবার আসা যাক আসল কথায়, টাকার হিসেবে। যদি ক্যারিয়ার দায়ী সাব্যস্ত হয়, তাহলে তাকে ঠিক কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে? এই নিয়মগুলো কিন্তু তারও একটা নির্দিষ্ট সীমা ঠিক করে দিয়েছে। আগে মানে পুরনো হেগ রুলসে ক্ষতিপূরণের সীমা ছিল প্রতি প্যাকেজে মাত্র 100 পাউন্ড, কিন্তু হেগ ভিসবি রুলস এসে এই হিসাবটাকেই একদম বদলে দিয়েছে। এখন ক্ষতিপূরণ ঠিক হয় দুটো পদ্ধতির মধ্যে যেটা বেশি হবে সেই হিসাবে। এক, প্রতি প্যাকেজ বা ইউনিটের জন্য 666.67 এসডিআর, অথবা 2, প্রতি কিলোগ্রাম ওজনের জন্য 2 এসডিআর। এখন প্রশ্ন আসতে পারে, এই এসডিআর জিনিসটা কি? এটা হলো IMF এর একটা স্পেশাল কারেন্সি ইউনিট, যা আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহার করা হয়। কিন্তু এই নতুন নিয়মটা আধুনিক শিপিংয়ের যুগে একটা বেশ মজার প্রশ্ন তৈরি করল। আচ্ছা, একটা বিশাল কন্টেনারের ভেতরে তো হাজার হাজার ছোট বাক্স থাকতে পারে, তাহলে প্যাকেজ বলতে কি ওই একটা বড় কন্টেনারকে বোঝানো হবে, নাকি ভেতরের প্রত্যেকটা ছোট বাক্সকে? ভাবুন তো একবার। আর এই জটিলতার একটা দারুণ সহজ সমাধান দিয়েছে হেগ ভিসবি রুলস। নিয়মটা একদম সোজা। বিল অফ লেডিংয়ে যা লেখা থাকবে সেটাই ফাইনাল। যদি বিলে লেখা থাকে একটি কন্টেনার যার ভেতরে 99টি বেল আছে, তাহলে ক্ষতিপূরণের সীমা ওই 99টা বেলের ওপর ভিত্তি করেই ঠিক করা হবে, একটা কন্টেনারের ওপর নয়। কি সহজ, তাই না? তো এটা পরিষ্কার যে হেগ ভিসবি রুলস সমুদ্র বাণিজ্যে একটা যুগান্তকারী পরিবর্তন এনেছিল। কিন্তু আজকের দিনে যেখানে শিপিং ক্রমশ স্বয়ংক্রিয় হচ্ছে, সাপ্লাই চেইন হয়ে উঠছে আরও জটিল, সেখানে প্রায় 100 বছর আগে তৈরি করা এই নিয়মগুলো কি ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যথেষ্ট? এটা কিন্তু সত্যি একটা বড় প্রশ্ন, যা নিয়ে ভাবার অনেক সুযোগ আছে।